আজকে আলোচনা করব ডাব্লিউবিসিএস পরীক্ষায় যে সমস্ত রসায়নের উপরে প্রশ্ন এসেছিল বা কেমিস্ট্রির যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল বিগত পরীক্ষাগুলোতে, সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। যদিও এটি খুবই সংক্ষিপ্ত আলোচনা, আশা করি তোমাদের কিছুটা এতে উপকার হবে এবং তোমরা চেষ্টা করবে যাতে এই রিলেটেড আরো তথ্য সংগ্রহ করতে পারো। কারণ পরীক্ষার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড দেখে যেটুকু বোঝা যায়, সাধারণত বিগত বছরের প্রশ্নগুলো থেকে প্রায় 30 থেকে 40% প্রশ্ন কমন আসার সম্ভাবনা থাকে। তাই সরাসরি যে প্রশ্নগুলো করা হয়েছে প্রিভিয়াস ইয়ারে, সেই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে তার আনুষঙ্গিক কিছু তথ্য যাতে তোমরা নিজেদের মধ্যে তৈরি রাখতে পারো, সেই চেষ্টা করবে। প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, সেখানে যেটি বলা হয়েছে, the pH for drinking water should be between 5 to 6, 6 থেকে 6.5 and 6.5 থেকে 7.5 and 8 থেকে 9। অ্যান্সার সঠিক 6.5 থেকে 7.5। এখন প্রশ্ন হতে পারে পিএইচ শব্দের অর্থ কি। পিএইচ শব্দ বলতে পাওয়ার অফ হাইড্রোজেন বা অনেক ক্ষেত্রে পটেনশিয়াল অফ হাইড্রোজেন বলা হয়ে থাকে। ইহা এক ধরনের স্কেল যার দ্বারা জলীয় দ্রবণের যে অম্লত্ব বা সেটি অ্যাসিডিক কিনা সেটি নির্ধারণ যেমন করা যায়, তেমনি সেটি ক্ষারীয় কিনা, দ্যাট মিনস অ্যালকালি কিনা, সেটি নির্ধারণ করা হয়। এবং এই পিএইচ এর মান সাধারণত 7কে নিরপেক্ষ ধরা হয় এবং এই 7-এর নিচে যদি হয়ে থাকে জলীয় দ্রবণের মান, তাহলে সেটি অ্যাসিডিক, আর যদি 7-এর উপরে হয়ে থাকে তাহলে সেটি ক্ষারীয় বলা হয়। সেই হিসেবেই ড্রিঙ্কিং ওয়াটার না অ্যাসিডিক না অ্যালকালি, সুতরাং তার মান 6.5 থেকে 7.5-এর মধ্যবর্তী হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, দি ফাংশন অফ হেভি ওয়াটার ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইজ টু, অর্থাৎ হেভি ওয়াটার যেটিকে বলা হয় D2O, এর নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লিতে এর ভূমিকা কি। পারমাণবিক চুল্লিতে এর ভূমিকা কি? এটি সাধারণত স্লো ডাউন করে থাকে যে নিউট্রনের বিক্রিয়া বা নিউটনের যে রিয়াকশন হয় পারমাণবিক চুল্লিতে, তার যে গতি, সেই গতিকে সাধারণত মন্থর করে থাকে হেভি ওয়াটার। তাছাড়াও হেভি ওয়াটার অনেক ক্ষেত্রেই কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই ভারী জল যেটিকে ডয়টেরিয়াম বলা হয় বা D2O, ইহা পারমাণবিক চুল্লিতে কুল্যান্ট এবং মডারেটর হিসেবে কাজ করে থাকে। তবে এই মডারেটরের ক্ষেত্রে হেভি ওয়াটার ছাড়াও অনেক ক্ষেত্রে গ্রাফাইট ব্যবহার করা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে গ্রাফাইটকে কন্ট্রোল রড বলা হয়, কিন্তু বেসিক্যালি গ্রাফাইট অ্যাজ এ মডারেটর হিসেবে কাজ করে বা এর প্রধান কাজ হচ্ছে নিউটনের যে গতি, সেই নিউটনের গতিকে মন্থর করে থাকে। মডারেটর দ্বারা নিউট্রন উৎপাদনকে মন্থর গতি করা হয় এবং ভারতে প্রধানত এই যে হেভি ওয়াটার বা D2O, এই D2O উৎপাদন হয় 8টি স্থানে: নাঙ্গাল, বরোদা, তুতিকোরিন, তালচের, কোটা, থল, হাজিরা, মানগুর। ভারতের প্রথম এই প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর যেটি কাকড়াপাড়াতে রয়েছে গুজরাটের, সেখানে প্রথম 700 মেগাওয়াট ইলেকট্রিক উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে। নেক্সট প্রশ্ন, জেল মলিকুলার ফর্মুলা অফ ডাইস্যাকারাইড ইজ C12H22O11। এই ডাইস্যাকারাইড এই ডাইস্যাকারাইডকে টেবিল সুগারও বলা হয়ে থাকে, যার নাম সুক্রোজ। এটি সাধারণত দুটি মনোস্যাকারাইড দ্বারা গঠিত হয়, একটি গ্লুকোজ ও একটি ফ্রুক্টোজ। এই ডাইস্যাকারাইড এর উদাহরণ হলো সুক্রোজ, ল্যাকটোজ ও মল্টোজ। এখন একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নটি পরবর্তী যে প্রিভিয়াস যে বিসিএস এর প্রশ্ন এসেছিল, তাতে অনেক ক্ষেত্রেই এই টপিকের উপরে একাধিক প্রশ্ন এসেছিল। সেটি হলো,
Which of the following configuration correspondent to the element of highest ionization energy? এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের পিরিয়ডিক টেবিলের যে এলিমেন্টস গুলো রয়েছে সেই এলিমেন্টস গুলোর যে অবস্থান সেই অবস্থান সম্বন্ধে জানতে হবে এবং সেগুলির যে ধর্ম সেগুলি সম্বন্ধে জানতে হবে। এছাড়াও তার যে ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনিক কনফিগারেশন সেই ইলেকট্রনিক কনফিগারেশন সম্বন্ধে একটু ধারণা থাকা জরুরি। এখানে 1s2 2s1 1s2 2s2 2p3 এই ধরনের কিছু সাংকেতিক শব্দ উচ্চারণ করা হয়েছে, এগুলি সম্বন্ধে আমাদের জানতে হবে। আমরা সাধারণত মাধ্যমিক লেভেলে যে অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি তাতে আমরা যে অরবিটগুলোর নাম জেনেছি সব থেকে কেন্দ্রের কাছের যে অরবিট সেটি কে, তার পরের যে অরবিট এল, তার পরের অরবিট এম, এরকমভাবে অরবিটগুলো একটি অ্যাটমের মধ্যে থাকে, অর্থাৎ এই অরবিটগুলোর মধ্যে ইলেকট্রন থাকে এবং সেটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তিত হয়। এখন পরবর্তীকালে এই যে অরবিটগুলোর কথা বলা হয়েছে সেই অরবিটগুলোর মধ্যে কিছু অরবিটাল রয়েছে যে অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলি সঠিকভাবে অবস্থান করে বলে জানা যায়, অর্থাৎ এই বিশাল অরবিটের মধ্যে ইলেকট্রন প্রকৃতপক্ষে কোন অঞ্চলে অবস্থিত সেটিকে আইডেন্টিফাই করার জন্যই পরবর্তীকালে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে ইলেকট্রনগুলি স্পেসিফিক কিছু অরবিটালের মধ্যে আবর্তিত হয় বা থাকে। এক্ষেত্রে প্রথম যে কে অরবিট সেই কে অরবিটের একটি অরবিটাল রয়েছে সেটির নাম এস, এবং এই এস এর মধ্যেই দুটি ইলেকট্রন অবস্থান করে থাকে, অর্থাৎ এটিকে যদি সাংকেতিক রূপে লিখি তাহলে 1s2। এল অরবিট যেটি রয়েছে এই এল অরবিটের মধ্যে দুটি অরবিটাল রয়েছে, একটি স্ফেরিক্যাল শেপের এস অরবিটাল আর একটি ডাম্বেল শেপের ওয়াই অরবিটাল, পি অরবিটাল। এই পি অরবিটালটি আবার তিনটি সাব অরবিটালে বিভক্ত, অর্থাৎ এক্ষেত্রে একটি অরবিটাল এইরকম অবস্থায় থাকে, একটি সমান্তরাল অবস্থায় থাকে ও একটি দণ্ডায়মান অবস্থায় থাকে। এরকম তিনটি অরবিটাল রয়েছে, সাব অরবিটাল রয়েছে পি এর মধ্যে। এবং সেক্ষেত্রে যেটি সাংকেতিক আকারে লেখা হয় সেটি হলো 2s2 2p3, অর্থাৎ এই এল যে অরবিট সেই এল অরবিটের যে অরবিটাল গুলো রয়েছে সেই অরবিটাল গুলোর যে সাংকেতিক রূপ সেই সাংকেতিক রূপ এইভাবে 2s2 2p3 উল্লেখ করা হয়। এখন প্রশ্ন হতে পারে 2s2 কেন বলা হয়েছে? এখানে 2 বলতে দ্বিতীয় কক্ষ বোঝানো হয়েছে, এটি 1 নম্বর কক্ষ, এটি 2 নম্বর কক্ষ। s2 মানে এই যে স্ফেরিক্যাল শেপটি বললাম আমি, এই এস এর স্ফেরিক্যাল শেপের মধ্যে দুটি ইলেকট্রন থাকে এবং দুটি একে অপরের বিরুদ্ধে বিপরীত দিকে এরা স্পিন করে। অপরদিকে সেকেন্ড অরবিটাল অর্থাৎ সেকেন্ড অরবিট 2 নম্বর অরবিটে যে পি অরবিটাল রয়েছে এই পি অরবিটালে তিনটি সাব অরবিটাল রয়েছে। এই তিনটি সাব অরবিটালকে একটিকে বলা হয় পি এক্স, একটিকে বলা হয় পি ওয়াই, একটিকে বলা হয় পি জেড। এই তিনটি অরবিটালের সাব অরবিটালের মধ্যে দুটি করে ইলেকট্রন অবস্থান করতে পারে, অর্থাৎ পি এক্স এ দুটি, পি এক্স এ দুটি, পি ওয়াই এ দুটি এবং পি জেড এ দুটি। এবং এক্ষেত্রে যে কনফিগারেশন হয় ইলেকট্রন, অর্থাৎ প্রথমে দ্বিতীয় কক্ষের এস যে অরবিটাল সেই এস অরবিটালে দুটি ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে যদি অবশিষ্ট ইলেকট্রন থাকে তাহলে সেই অবশিষ্ট ইলেকট্রন প্রথমে আগে একটি এক্স এর, তারপরে ওয়াই, তারপরে জেড, তারপরে আবার এক্স এ, তারপরে ওয়াই, তারপরে জেড, এরকম ভাবে এই সাব অরবিটাল গুলোর মধ্যে ইলেকট্রনগুলি কনফিগার্ড অবস্থায় থাকে।
এখানে এই sp যে অরবিটাল গুলো রয়েছে, এই অরবিটাল গুলোর যে সাংকেতিক রূপগুলো এখানে দেওয়া আছে, এগুলির মধ্যে দিয়ে হিসাব করলেই মোট কত ইলেকট্রন রয়েছে। আর আমরা জানি ইলেকট্রন ইজ ইকুয়াল টু প্রোটন, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা জানলে পরেই আমরা প্রোটনের মান জানতে পারবো এবং তার পারমাণবিক সংখ্যা জানতে পারবো। তাহলে এখানে আমি যদি ধরে নিই s2 অর্থাৎ প্রথম কক্ষে দুটি ইলেকট্রন রয়েছে, 2s দ্বিতীয় কক্ষে একটি ইলেকট্রন রয়েছে, তাহলে মোট তার ইলেকট্রন সংখ্যা হলো 3। তাহলে 3 ইলেকট্রন বিশিষ্ট বা তার পারমাণবিক সংখ্যা 3, তাহলে 3 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এখানে রয়েছে কে? লিথিয়াম। এই 3 তার পারমাণবিক সংখ্যা। এরকম ভাবেই n যে এলিমেন্টটি রয়েছে বা নাইট্রোজেন রয়েছে, তার মোট পারমাণবিক সংখ্যা 2, এদিকে 2 4, আর এদিকে 3 7। তাহলে এখানে n আমরা দেখছি n এর মান 7। এইরকম ভাবে এখানে আমরা টোটাল ইলেকট্রনের সংখ্যা অনুযায়ী তার পারমাণবিক সংখ্যা এবং তার পর্যায় সারণীতে কোথায় অবস্থান সেগুলো আমরা জানতে পারি। ঠিক অনুরূপভাবে কার্বন এবং সোডিয়ামের বিষয়টিও আমরা জানতে পারি। আমরা জানি যে সাধারণত পর্যায় সারণীতে যত বাম থেকে ডান দিকে যাওয়া যাবে ততই আয়োনাইজেশনের যে মান বা পরিমাণ সেটি বৃদ্ধি পেতে থাকে। তাহলে এক্ষেত্রে ডান দিকের যে মৌলগুলো রয়েছে, তাহলে আমরা এই পারমাণবিক সংখ্যার হিসাব অনুযায়ী একটি লিথিয়াম, নাইট্রোজেন, কার্বন, সোডিয়াম পেলাম। তাহলে আমাদের দেখতে হবে পর্যায় সারণীর ডান দিকে সব থেকে ডান দিকে কে অবস্থান করছে। তাহলে পরমাণু পর্যায় সারণীর সব থেকে ডান দিকে যে মৌলটি অবস্থান করছে সেটি এখানে কার্বনের পরে নাইট্রোজেন রয়েছে, অর্থাৎ নাইট্রোজেন হবে এখানে সঠিক অ্যান্সার, কারণ নাইট্রোজেন সব থেকে ডান দিকে রয়েছে এবং সেটি আয়োনাইজেশন মান অনেক বেশি এবং যেটি পর্যায় সারণী থেকে জানা যায়। নেক্সট কোশ্চেন, oxidation state of oxygen in F2O is, অ্যান্সার হবে +2। অক্সিডেশন বলতে কি বোঝানো হয়ে থাকে? In F2O, as fluorine is more electronegative than oxygen, fluorine will have negative charge and oxygen will have positive charge, and the oxidation state of fluorine is -1. তাহলে F2O তে oxidation state of oxygen হবে 0 minus ব্র্যাকেটে -1 into 2 equal to +2. Which of the following does not have coordinate bond? এই প্রশ্নের উত্তর জানতে গেলে আগে বন্ড বিষয়টি কি সেটি জানতে হবে। বন্ড হচ্ছে দুটি মৌল যখন একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে একটি কম্পাউন্ড সৃষ্টি করে তখন তাকে আমি বলবো বন্ড। এই বন্ডটি বা এই দুটি মৌলের বা দুটি পরমাণুর যদি সংযোগ ধাতুর সঙ্গে অধাতুর হয়ে থাকে তখন তাকে তড়িৎযোজ্যতা বলবো, অর্থাৎ ধাতুর সঙ্গে অধাতুর মধ্যে যে মেলবন্ধন হওয়ার ফলে নতুন যৌগ সৃষ্টি হয় তখন তাকে তড়িৎযোজী বন্ধন বলবো, এবং যে দ্রব্যটি উৎপাদন হবে তাকে তড়িৎযোজী দ্রব্য বলা হবে বা যৌগ বলা হবে। অপরদিকে সমযোজী বলতে অধাতুর সঙ্গে অধাতুর যদি সংযোগ সাধন হয় তাহলে যে কম্পাউন্ডটা সৃষ্টি হবে সেকে বলা হয় সমযোজী দ্রব্য এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় সমযোজ্যতা। এই সমযোজ্যতার মধ্যেই একটি অংশ রয়েছে যেটিকে বলা হয় কোঅর্ডিনেট যোজ্যতা। ইহাও সমযোজ্যতার একটি রূপ, তবে এতে একই পরমাণুর মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়ে থাকে। সাধারণত সমযোজ্যতায় দেখা যায়, ধরা যাক CO2, এই CO2 এর ক্ষেত্রে কার্বনের সঙ্গে অক্সিজেন অর্থাৎ এটিও অধাতু এবং এটিও অধাতু, এই দুটি অধাতুর মধ্যে অর্থাৎ দুটি ভিন্ন ধর্মের পরমাণুর মধ্যে সংযোগ সাধন হয়ে কার্বন ডাই অক্সাইড নামক একটি যৌগিক পদার্থ সৃষ্টি হয়, একে বলা হয় সমযোজ্যতা। এখন যদি দেখা যায় যে সমযোজ্যতার মধ্যে যে সমস্ত অধাতুগুলো তাদের পরমাণু, ধরা যাক O3 মধ্যে এই একই মৌলের পরমাণুগুলো তাদের
যে ইলেকট্রন রয়েছে একদম বাইরের কক্ষে, সেই ইলেকট্রনগুলি যখন সমযোজী বন্ধনে যুক্ত হয় অন্য একটি পরমাণুর সঙ্গে, তখন সেই সময়ে যদি কোনো ইলেকট্রন লোনলি পড়ে থাকে, তাহলে সেই লোনলি যে ইলেকট্রন, সেই লোনলি ইলেকট্রন অন্য একটা পরমাণুকে সম্পূর্ণরূপে ডোনেট করে অন্য পরমাণুর সঙ্গে জোট বাঁধে, বা বলা যেতে পারে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তখন তাকে কোঅর্ডিনেট জোড়তা বলবো। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, যখন কোনো পরমাণুর বাইরের কক্ষে কোনো ইলেকট্রন লোনলি থাকে, অর্থাৎ কোনো বন্ডিং এ যুক্ত হয় না, তখন তা অন্য পরমাণুকে তার সেই ইলেকট্রন প্রদান করে বন্ড সৃষ্টি করে। এই উদাহরণটিতে এখানে নাইট্রোজেন যে পরমাণুটি রয়েছে, নাইট্রোজেন পরমাণুর যে বাইরের কক্ষের একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়, এবং আরো একটি ইলেকট্রন আরো একটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, এবং তৃতীয় একটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে এরা সমযোজী বন্ধনে আবদ্ধ হবার পরে অতিরিক্ত দুটি ইলেকট্রন নাইট্রোজেনের অবশিষ্ট থাকে, যেটি কোনোভাবেই সমযোজী বন্ধন সৃষ্টি করে না। তখন এই দুটো ইলেকট্রন যা নাইট্রোজেনের ছিল, সেই দুটো ইলেকট্রনই অন্য একটি হাইড্রোজেন পরমাণুকে আবদ্ধ করে এই দুটি ইলেকট্রনই সেই হাইড্রোজেন পরমাণুকে প্রদান করে সেক্ষেত্রে একটি বন্ডিং সৃষ্টি করে। এই যে বন্ডিংটি হলো, এই বন্ডিংটিকেই বলা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। আর এইগুলোকে বলা হচ্ছে, এই যে বন্ড সৃষ্টি হলো, এই বন্ডগুলোকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আর যখন নাইট্রোজেন তার লোনলি যে ইলেকট্রনগুলো আছে, সেই লোনলি ইলেকট্রন সম্পূর্ণরূপে দান করার ফলে যে বন্ডিংটা সৃষ্টি করে, সেই বন্ডিংটি বলা হচ্ছে কোঅর্ডিনেট বন্ডিং। সেই হিসাবে এখানে সঠিক উত্তর হবে যে হুইচ অফ দি ফলোইং ডাজ নট হ্যাভ কোঅর্ডিনেট বন্ড? H2SO3 এই যৌগিক পদার্থটি যেখানে উল্লেখ করা হয়েছে, এটির যে বন্ডিং, এই বন্ডিংটি কোঅর্ডিনেট বন্ডিং এর মধ্যে পড়ে না, অর্থাৎ এগুলি কোঅর্ডিনেট বন্ডিং এর দ্বারা সৃষ্টি হয়। এবার আলোচনা করব দি হোমোলোগ অফ ইথেন। হোমোলোগ কাদের বলা হয়ে থাকে? হোমোলোগ হচ্ছে জৈব রসায়নে সেই সমস্ত যৌগকে বলা হয়ে থাকে যারা একই কার্যকর শ্রেণীর মধ্যে অবস্থিত, অর্থাৎ যাদের ফাংশনাল গ্রুপ একই। সেই ফাংশনাল গ্রুপ যদি একই হয়ে থাকে, সেই একই ফাংশনাল গ্রুপের মধ্যে অবস্থিত সমস্ত যৌগগুলোকেই বলা হবে হোমোলোগ অফ ইথেন। এদের রাসায়নিক বৈশিষ্ট্য একই হয়ে থাকে, কেবলমাত্র পার্থক্য হয় CH2 যে শ্রেণীর আণবিক ফর্মুলা, সেই আণবিক ফর্মুলা অনুযায়ী। যেমন এখানে দেখানো হয়েছে যে এদের গঠন প্রণালী, অর্থাৎ এদের নোমেনক্লেচারটা কি হবে প্রেফিক্স, রুটস এবং সাফিক্স নিয়ে। প্রেফিক্স বলতে অ্যালকাইল গ্রুপ বলা হয়ে থাকে, যেটি নট মিক্সেবল গ্রুপ। রুট এটি সাধারণত 1 থেকে 4 কার্বন পরমাণু মধ্যে এদের 1 থেকে 4 কার্বন পরমাণু যুক্ত হয়ে থাকে, এবং এদের ফাংশনাল গ্রুপ সাধারণত তিনটি, এন, একটি ইন, একটি আইন, এই তিনটি ফাংশনাল গ্রুপ রয়েছে। সেই অনুযায়ী C1 কে মিথ বলা হয়ে থাকে, C2 কে এইথ বলা হয়ে থাকে, C3 কে প্রোপ বলা হয়ে থাকে, C4 বিউট বলা হয়ে থাকে, C5 পেন্ট এবং C6 হেক্স। এবং সেই অনুযায়ী ইথেনকে C2H6 এবং প্রোপেনকে C3H8 এবং প্রোপাইনকে বলা হয় C3H4। এবং সেই হিসেবে সঠিক উত্তর হবে C3H4। এটি হোমোলোগ অফ ইথেন বলা হয়ে থাকে। অপরদিকে হুইচ ইজ ইউজড ইন অ্যালকোহলিক বিভারেজ? সঠিক অ্যান্সার ইথানল। এই ইথানল বা ইথাইল অ্যালকোহল অ্যালকাইল গ্রুপ হলো ইথাইল গ্রুপ, যার সংকেত CH2CH3। নেক্সট যে প্রশ্নটি, ফর দি রেডিওঅ্যাক্টিভ নিউক্লি দ্যাট আন্ডারগো আইদার আলফা অর বিটা ডিকে হুইচ ওয়ান অফ দি ফলোইং ক্যানট অকার? অর্থাৎ নিচের যে অপশনগুলো দেওয়া আছে, সেইটি আলফা এবং বিটা ডিকের সময়ে কোন ঘটনাটি ঘটে না? অ্যান্সার হবে আইসোটোপ অফ দি অরিজিনাল নিউক্লিয়াস ইজ প্রডিউস। এটি হবে সঠিক অ্যান্সার। কারণ আলফা ডিকেতে যদি
প্যারেন্ট নিউক্লিয়াস যেটি রয়েছে সেই প্যারেন্ট নিউক্লিয়াস যখন ডিকে হবে বা প্যারেন্ট নিউক্লিয়াস যখন ভাঙতে শুরু করবে, তখন যে ডটার নিউক্লিয়াস সৃষ্টি হবে সেই ডটার নিউক্লিয়াসের মধ্যে সাধারণত অ্যাটমিক নাম্বার 2 কমবে এবং তার যে ভর সেটি 4 পরিমাণ কমবে এবং সেখান থেকে নিঃসৃত হবে আলফা রশ্মি। অর্থাৎ এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে এই প্যারেন্ট নিউক্লিয়াসের আইসোটোপ এখানে, অর্থাৎ এই আইসোটোপের সৃষ্টি কিন্তু আলফা ডিকেতে ঘটে না। অপরদিকে বিটা ডিকেতে যে ঘটনাটি ঘটে সেটি বিটা ডিকে অকার্স ইন ওয়ান অফ দি টু ওয়েজ, দুটি ঘটনার ক্ষেত্রে বিটা ডিকে হতে পারে। এক নম্বরে when the nucleus emits an electron and antineutrino, অর্থাৎ যখন নিউক্লিয়াস থেকে ইলেকট্রন এবং অ্যান্টিনিউট্রিনো নিষ্কাশিত হওয়ার ফলে কোনো একটি নিউট্রন যখন পরিণত হবে প্রোটনে, সেই সময়ে বিটা নিঃসরণ হতে পারে। অপরদিকে when nucleus emits a positron and neutrino in a process that changes a proton to neutron, অর্থাৎ এটিটার উল্টোটা, যখন এই ঘটনাগুলো ঘটে তখন সেখান থেকে বিটা রশ্মি নিঃসরণ হয় এবং এটি সাধারণত দুরকম হয়ে থাকে, একটি বিটা মাইনাস ডিকে, একটি বিটা প্লাস ডিকে। বিটা মাইনাস ডিকেতে সাধারণত এই যে প্যারেন্ট নিউক্লিয়াস যেটি কার্বন 14, এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, সেখান থেকে একটি বিটা নিঃসরণ হওয়ার ফলে যে ডটার নিউক্লিয়াসটি তৈরি হয় সেটি হলো নাইট্রোজেন 14 এবং সৃষ্টি হয় অ্যান্টিনিউট্রিনো এবং একটি ইলেকট্রন। অপরদিকে বিটা প্লাস ডিকেতে যে ঘটনাটি ঘটে, কার্বন 10 থেকে একটি বিটা যদি সংযুক্ত হয় তাহলে সৃষ্টি হয় বোরন 10 এবং সৃষ্টি হয় নিউট্রিনো এবং পজিট্রন। অর্থাৎ এক্ষেত্রে দুটি ক্ষেত্রেই দেখা গেল যে অরিজিনাল নিউক্লিয়াসের আইসোটোপ কিন্তু আলফা বা বিটা ডিকেতে উৎপন্ন হয় না। এবার আলোচনা করব ডিউরিং দি এমিশন অফ পজিট্রন ফ্রম নিউক্লিয়াস the mass number of the daughter element remains same but atomic number decreased by 1 unit. এখানে খেয়াল রাখতে হবে atomic number increases in negative beta decay and decreases in positive beta decay. এই পজিটিভ বিটা ডিকেতে এই পজিট্রন সৃষ্টি হয়, সেটি আমরা এই এই নিচের চিত্র থেকে দেখতে পাই যে পজিটিভ যে বিটা ডিকে বা বিটা প্লাস ডিকে যেটি, সেটি কার্বন 10 থেকে বোরন 10 একটি উদাহরণ দেখানো হয়েছে যেখানে একটি পজিট্রন সৃষ্টি হয়েছে। এই পজিট্রন সৃষ্টি হওয়ার যে বিক্রিয়াটি, সেই সময়ে কি হয়, অ্যাটমিক নাম্বার হ্রাস হয় 1 ইউনিট। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ রং অ্যাবাউট মলিকুলারিটি অফ রিয়াকশন। মলিকুলারিটি সম্বন্ধে আমাদের জানতে হবে মলিকুলারিটি জিনিসটি কি। Molecularity of an elementary reaction is defined as number of reactant molecules taking part in reaction, অর্থাৎ যতগুলো সংখ্যক মলিকুল বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই সংখ্যাটিকে বলা হচ্ছে মলিকুলারিটি, এবং ইট মে বি হোল নাম্বার অর ফ্র্যাকশনাল নাম্বার, অর্থাৎ এটি সঠিক অ্যান্সার। and the unit of radioactivity is Curie, SI unit CI. Next, the temporary hardness of water is caused by bicarbonate. এই হার্ডনেস অফ ওয়াটার এটি সাধারণত দুরকম হয়ে থাকে। হার্ডনেস একটি টেম্পোরারি হতে পারে, একটি পার্মানেন্ট হতে পারে। সাধারণত জলে যখন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের কার্বনেট দ্রবীভূত হয়ে থাকে তখন তাকে আমরা বলি হার্ড ওয়াটার। এটি সাধারণত 1 লিটার জলে 60 মিলিগ্রামের বেশি যদি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম থেকে থাকে তাহলে তাকে আমরা হার্ড ওয়াটার বলি। অস্থায়ী বা টেম্পোরারি হার্ড ওয়াটার তৈরি হয়ে থাকে সাধারণত সোডিয়াম বা ক্যালসিয়ামের কার্বনেট যদি মিশ্রিত হয় তাহলে সেটি টেম্পোরারি হার্ডনেস, এবং এটি সাধারণত দূর পড়ার ক্ষেত্রে সেই জলকে যদি আমরা ফোটাতে থাকি তাহলে সেই টেম্পোরারি হার্ডনেস দূর হয়। কিন্তু সোডিয়াম এবং ক্যালসিয়াম যদি ক্লোরাইড বা সালফাইড রূপে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা পার্মানেন্ট হার্ডনেস তৈরি হয়। এই পার্মানেন্ট হার্ডনেস তৈরি করার ক্ষেত্রে তখন সাবান জলের ব্যবহার বা ডিটারজেন্ট জলের ব্যবহার প্রয়োজন হয়ে থাকে। নেক্সট, সিলিকন ডাইঅক্সাইড। Silicon dioxide is reacted with sodium carbonate. What is the gas liberated? এক্ষেত্রে ইকুয়েশনটি জানা দরকার। সোডিয়াম অক্সাইডের সঙ্গে সিলিকন অক্সাইডের সঙ্গে সোডিয়াম কার্বনেটের যে বিক্রিয়া তাতে সিলিকেট উৎপাদন হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই বিক্রিয়া থেকে নিঃসরণ হয়।
নেক্সট প্রশ্ন, ইন গামা রে emission from nucleus there is no change in proton number and neutron number। কারণ গামা ডিকে তখনই ঘটে থাকে যখন কোন একটি রেডিও মৌল থেকে আলফা এবং বিটা রশ্মি নিঃসরণ হয়। নিঃসরণ হওয়ার পরে যে ডটার নিউক্লিয়াস তৈরি হয়, সেই ডটার নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নিঃসরণ হয়। এই গামা রশ্মি নিঃসরণের ফলে ডটার নিউক্লিয়াস কিন্তু পরিবর্তন হয় না এবং সেটি একটি স্থিতাবস্থায় চলে আসে। সুতরাং এখানে প্রোটন বা নিউট্রনের কোনো পরিবর্তন ঘটে না। Next, in radioactive decay process, the negatively charged emitted beta particles are the electrons produced as a result of the decay of neutrons inside the nucleus। এই বিষয়ে আমি আগেই আলোচনা করলাম যে বিটা ডিকে সাধারণত দুটি ক্ষেত্রে হয়ে থাকে। দুটি ক্ষেত্রে বলতে প্রথম ক্ষেত্র নিউক্লিয়াসের মধ্যে যখন ইলেকট্রন এবং অ্যান্টি নিউট্রিনো নিঃসরণ হয় এবং নিঃসরণ হওয়ার ফলে কোনো নিউট্রন যখন প্রোটনে পরিণত হয় তখন বিটা ডিকে হতে পারে। অপরদিকে নিউক্লিয়াস থেকে যখন পজিট্রন এবং নিউট্রিনো নিঃসরণ হওয়ার ফলে প্রোটন যখন পরিণত হয় নিউট্রনে তখনও বিটা ডিকে হয়ে থাকে। নেক্সট, হোয়াট ইজ দি মেন এনার্জি জেনারেশন প্রসেস ইন দি সান? অ্যান্সার, নিউক্লিয়ার ফিউশন। সূর্যের মধ্যে নিউক্লিয়াসের ফিউশন সাধারণত দুই প্রকারে হয়ে থাকে। একটি পিপি চেন রিয়াকশন, যেটি প্রধানত সূর্যের যে 99% এনার্জি সেই এনার্জি প্রডিউস করে থাকে, অর্থাৎ এটিকে পিপি চেন বলতে প্রোটন প্রোটন চেন বলা হয়ে থাকে। প্রোটন প্রোটন চেন, প্রোটন অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে সৃষ্টি হয় হিলিয়াম। এই যুক্ত হওয়ার ফলে হিউজ পরিমাণে এনার্জি সৃষ্টি হয়। এই এনার্জিটি পরবর্তীকালে বিকৃত হয়ে ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে। এটি প্রধানত ফিউশনের প্রধান চেন রিয়াকশন। এছাড়াও 1% এনার্জি উৎপাদন হয় কার্বন নাইট্রোজেন চেন রিয়াকশনের দ্বারা। নেক্সট, ফরমেশন অফ স্টার্স বিগিন ফ্রম দি ফলোইং টু গ্যাসেস। ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুইটি গ্যাস সৃষ্টি হয়েছিল এবং এই হাইড্রোজেন এবং হিলিয়াম এই গ্যাস দুটির সংযোগের ফলে প্রথম সৃষ্ট যৌগ হিলিয়াম হাইড্রাইড, যেটি 2019 সালে নাসার স্ট্র্যাটোস্ফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি, যাকে সংক্ষেপে সোফিয়া বলা হয়, সেই সোফিয়া এয়ারক্রাফটের মাধ্যমে পর্যবেক্ষণ করে যে হিলিয়াম হাইড্রাইড হলো ব্রহ্মাণ্ডে সৃষ্ট প্রথম যৌগ, যেটি হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের দ্বারা তৈরি হয়েছে। নেক্সট, the organic compound used as food preservative, অর্থাৎ কোন জৈব উপাদানটি খাদ্য সংরক্ষকের ভূমিকা পালন করে থাকে? উত্তর হবে সোডিয়াম বেনজয়েট। অণুজীব, বিভিন্ন ধরনের যে অণুজীবগুলো রয়েছে যেগুলো খাবারকে নষ্ট করে থাকে সেগুলোকে বৃদ্ধি রোধক হিসেবে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। এটি সাধারণত সোডিয়াম বেনজয়েট, ক্যালসিয়াম প্রোপায়নেট এবং পটাশিয়াম সলফেট। The isotope used in cancer therapy. Answer, cobalt-60. Cobalt-60 is a byproduct of nuclear reactor operations and it is formed when metal structures such as steel rods are exposed to neutron radiation, and external exposure to cobalt-60 can increase cancer risk because gamma radiation during its decay, অর্থাৎ cobalt-60 যখন ডিকে শুরু হয় তখন সেখান থেকে গামা রশ্মি নিঃসরণ হয় যা ক্যান্সার ঘটানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে থাকে। নেক্সট, ফর্মুলা অফ বেকিং পাউডার। অ্যান্সার হবে NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। এক্ষেত্রে একটি বিষয় জানা দরকার, যেটি বেকিং পাউডার এবং বেকিং সোডা এই দুটির পার্থক্য রয়েছে। বেকিং পাউডার সাধারণত ক্ষার, অম্ল ও অন্যান্য বাফারিং দ্রব্যের দ্বারা সৃষ্ট এক প্রকারের মিশ্রণ, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অন্যান্য লবণ মিশিয়ে বেকিং পাউডার সৃষ্টি হয় যা রান্নায় ব্যবহার হয়। আর বেকিং সোডা সেটি সরাসরি শুধুমাত্র সোডিয়াম বাইকার্বনেট হয়ে থাকে, অর্থাৎ এতে একটি উপাদান থাকে এবং এটি কেক, কুকিজ প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এই হচ্ছে তার প্রধান পার্থক্য। কার্বন অ্যাটম ইন বেনজিন মলিকিউল ইজ sp2
হাইব্রিডাইজড। এখানে এই হাইব্রিডাইজ বিষয়টি কি সেটি জানা দরকার। হাইব্রিডাইজ বা হাইব্রিডাইজেশন বলতে সাধারণত যখন কোন একটি পরমাণুর যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো রয়েছে সেই ভ্যালেন্স ইলেকট্রনগুলোর মধ্যে যে ইলেকট্রনগুলো আনপেয়ার্ড অবস্থায় থাকে সেই আনপেয়ার্ড ইলেকট্রনগুলো যখন নিজেদের মধ্যে র্যান্ডমলি বন্ডিং সৃষ্টি করে বা র্যান্ডমলি একটি অর্গানাইজেশন সৃষ্টি করে থাকে তখন তাকে বলা হবে হাইব্রিডাইজেশন। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে যে C6H12, এখানে কার্বনের 6টি প্রোটন রয়েছে বা অ্যাটমিক নাম্বার 6। তাহলে একে যে সংকেতে লেখা হবে সেটি 1s2, 2s2 and 2p2। তাহলে এই অর্থাৎ এখানে তার দুটি অরবিট রয়েছে kl। এই k এর অরবিটাল একটি, s l এর অরবিটাল দুটি, s and p। এই s এর মধ্যে আবার ইলেকট্রন থাকছে দুটি, s এর মধ্যে দুটি, আর p এর মধ্যে থাকার কথা 6টি কিন্তু থাকছে দুটি, কারণ সংখ্যাই রয়েছে 6টি। তাহলে প্রথম কক্ষের s অরবিটালে দুটি, দ্বিতীয় কক্ষের প্রথমে আগে s অরবিটাল সম্পূর্ণ হবে অর্থাৎ 2 2 4, আর অতিরিক্ত অবশিষ্ট থাকছে দুইটি। এই দুইটি থাকবে p যে অরবিটাল রয়েছে, p অরবিটালের px and py যে সাব অরবিটাল রয়েছে তার মধ্যে একটি একটি করে তারা থাকবে। এখন প্রশ্ন হলো তাহলে হাইব্রিডাইজেশন জিনিসটা কি। এখানে ভ্যালেন্স ইলেকট্রন যেটি বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে বা বন্ডিং এ অংশগ্রহণ করে থাকে সেটি হলো বাইরের কক্ষের যে ইলেকট্রন সেগুলি। বাইরের কক্ষ বলতে এখানে দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ 2 নম্বর কক্ষপথ যেটিকে এল বলা হচ্ছে। এই 2 কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকছে অর্থাৎ মোট 6টি যদি পরমাণু সংখ্যা হয় তাহলে বাইরের কক্ষে থাকে 4টি। এই 4টি হচ্ছে গিয়ে ভ্যালেন্স ইলেকট্রন, এবং যেটি যখন গ্রাউন্ড স্টেট অবস্থা অর্থাৎ স্থিতাবস্থায় থাকে তখন তার শেপ এরকম থাকে, অর্থাৎ 2s যে অরবিটাল তার মধ্যে দুটি থাকছে বিপরীত স্পিনধর্মী, অর্থাৎ একটি ইলেকট্রন যেদিকে ঘূর্ণন হবে অপোজিট অন্য ইলেকট্রনটি উল্টো দিকে ঘূর্ণন অবস্থায় থাকবে। এবং 2p যে অরবিটাল রয়েছে 2p অরবিটালের মধ্যে একটি px অর্থাৎ এটি থাকছে px এর মধ্যে আর একটি থাকছে py এর মধ্যে। কিন্তু যখন কার্বনকে এক্সাইট করা হয় বা এক্সাইটেড স্টেটে পরিণত হয় কার্বনের পরমাণুটি, তখন দ্বিতীয় কক্ষের যে ইলেকট্রন যেটি দুটি ইলেকট্রন রয়েছে সেই দুটি ইলেকট্রন যা এস এর মধ্যে রয়েছে সেখান থেকে একটি ইলেকট্রন জাম্প করে পি জেডে গিয়ে স্থান নেয়। পি জেডে গিয়ে একটি ইলেকট্রন গিয়ে স্থান নেয় এবং সিকোয়েন্সটি হয় এস এ 2s এ গিয়ে একটি স্থান পায়, পি এক্স সাবঅরবিটালে একটি, পি ওয়াই সাবঅরবিটালে একটি, পি জেড সাবঅরবিটালে একটি। এই মোট 4টি ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় বিভিন্ন সাবঅরবিটালের মধ্যে অবস্থান করতে থাকে। এই অবস্থান করাকালীন সময়ে তারা কি করে, অন্য পরমাণুর যে বাইরের কক্ষে ইলেকট্রন রয়েছে তার সঙ্গে সমযোজী বন্ধন সৃষ্টি করে, যেটিকে সিগমা বন্ড বলা হয়ে থাকে। এগুলোকে বলা হয় সিগমা বন্ড। এই সিগমা বন্ড গঠন করার ফলে সেখানে নতুন একটি যৌগিক পদার্থ সৃষ্টি করে। তাই এখানে এই উত্তরটি হলো বেনজিন মলিকুল, কার্বনের যে বেনজিন মলিকুল সেটির হাইব্রিডাইজেশনের যে স্টেট সেটি হলো sp2, অর্থাৎ একটি s অর্থাৎ s এর একটি এবং px ও py এর মধ্যে হাইব্রিডাইজেশন হয়ে থাকে, এবং pz এর মধ্যে যেটি থাকে সেটি লোনলি অবস্থায় পড়ে থাকে, সেটি কোনো বন্ডিং সৃষ্টি করে না। তাই এখানে s এর একটি এবং p এর দুটি sp2 এই সংকেতের মাধ্যমে বা এই হাইব্রিডাইজেশনে বেনজিন মলিকুল সাধারণত হাইব্রিডাইজড হয়ে অন্য যৌগের সঙ্গে অন্য পরমাণুর সঙ্গে সংযুক্ত হয়ে নতুন যৌগ সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন, কার্বলিক অ্যাসিড ইজ ফেনল। নেক্সট, হুইচ অফ দি ফলোইং heterocyclic compound is not aromatic?
এখানে হেটেরোসাইক্লিক কাদের বলা হয়ে থাকে? কার্বন দ্বারা গঠিত যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড গুলো রয়েছে বা যৌগিক পদার্থগুলো রয়েছে তাদের হোমোসাইক্লিক বলা হয়। কার্বন ছাড়া অন্য যে কোনো উপাদান, সেটি সালফার হতে পারে, নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, তাদের দ্বারা গঠিত যদি কোনো অর্গানিক কম্পাউন্ড হয়ে থাকে তাহলে তাদেরকে বলবো হেটেরোসাইক্লিক। এরা সাধারণত হোমোসাইক্লিকের ক্ষেত্রে সাধারণত দু ধরনের হয়ে থাকে, অ্যারোমেটিক এলিমেন্ট, নন অ্যারোমেটিক এলিমেন্ট। হেটেরোসাইক্লিকের ক্ষেত্রে অ্যারোমেটিক এবং নন অ্যারোমেটিক হয়ে থাকে। পাইপারিডিন হচ্ছে হেটেরোসাইক্লিকের উদাহরণ। পাইপারিডিন, এই পাইপারিডিন ইজ অ্যান অর্গানিক কম্পাউন্ড উইথ মলিকুলার ফর্মুলা CH2 5NH এবং এটি একটি নন অ্যারোমেটিক ডিঅক্সাইড ফাংশনিং অ্যাজ পিজোইলেকট্রিক সাবস্টেন্স। অ্যান্সার BaTiO3, যাকে বেরিয়াম টাইটেনেট বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে পিজোইলেকট্রিক বিষয়টি কি? পিজোইলেকট্রিক বলতে বোঝানো হয়ে থাকে যে সমস্ত পদার্থের উপরে যান্ত্রিকভাবে চাপ প্রয়োগ করা হয়, করার ফলে সেখান থেকে বিদ্যুৎ আধান সৃষ্টি হয় বা বিদ্যুৎ সৃষ্টি করা যায়, সেই সমস্ত উপাদানগুলোকে পিজোইলেকট্রিক এলিমেন্টস বলা হয় বা উপাদান বলা হয়ে থাকে। প্রাকৃতিকভাবে পিজোইলেকট্রিক উপাদানের মধ্যে কোয়ার্টজ রয়েছে, এছাড়া রোসেল সল্ট রয়েছে। তবে কিছু সংশ্লেষিত পিজোইলেকট্রিক উপাদান রয়েছে, যেমন বেরিয়াম টাইটানেট, লেড টাইটানেট এবং লেড জারকোনেট টাইটানেট। ইহা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে এই সমস্ত পদার্থগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, হুইচ অফ দি ফলোইং ইজ ইউজড অ্যাজ এ হাই টেম্পারেচার লুব্রিকেন্ট? সাধারণত মাত্রাধিক পরিমাণে তাপ বৃদ্ধি পেলে পরে নর্মাল লুব্রিকেন্ট, সেক্ষেত্রে যান্ত্রিক যে গলন সেটি বা ক্ষয়রোধ সেটি রক্ষা করতে পারে না। সেই জন্য সাধারণত 200°C বেশি যদি তাপমাত্রা হয় তাহলে সেক্ষেত্রে যান্ত্রিক গলন বা ক্ষয়রোধের জন্য কঠিন পদার্থকে উচ্চ আধানযুক্ত করে তাকে অ্যাজ এ লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তার মধ্যে উদাহরণ হচ্ছে গ্রাফাইট, জিঙ্ক, তামা। সেই হিসেবে অ্যান্সার সঠিক গ্রাফাইট। হুইচ অফ দি ফলোইং সল্ট ইজ ডিজলভড ইন অ্যাকুয়াস অ্যামোনিয়া? অ্যান্সার CuOH2 অর্থাৎ কিউপ্রিক হাইড্রোক্সাইড। নেক্সট, the reaction of Cl2 2NOH equal to NaCl plus NaOCl plus H2O is answer disproportionation reaction. ডিসপ্রপোর্শনেশন জিনিসটাকে কি বলা হয়ে থাকে? যে সকল বিক্রিয়াতে বিক্রিয়কের পরিমাণ হ্রাস পায় এবং অক্সিডাইজড হয় সেসব বিক্রিয়াকে প্রপোর্শনেশন রিয়াকশন বলা হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে ধরা যাক যদি ক্লোরিন একটি বিক্রিয়ক, সেই বিক্রিয়ক যখন যে উপজাত পদার্থগুলো সৃষ্টি করবে বিক্রিয়ার দ্বারা, সেখানে ক্লোরিন তার পরিমাণ হ্রাস ঘটাবে। এই ক্লোরিন যখন উপজাত পদার্থ তৈরি করবে, সেই উপজাত পদার্থের মধ্যে কোনো ক্ষেত্রে ক্লোরিন তার পরিমাণ বৃদ্ধি করবে, পরিমাণ বৃদ্ধি করে ক্লোরাইড সৃষ্টি করবে, মূলকে পরিণত হবে। আবার আরেকটি পরমাণু অর্থাৎ ক্লোরিনের একটি পরমাণু ক্লোরাইড সৃষ্টি করবে, ক্লোরাইড নামক মূলক সৃষ্টি করবে। আর একটি পরমাণু হাইক্লোরাইড সৃষ্টি করবে, অর্থাৎ এখানে একটি ইলেকট্রন হারিয়ে ফেলবে। এই ধরনের রিয়াকশনে যখন এই দু ধরনের ঘটনা, কোনো রিয়াকশনে যখন দু ধরনের ঘটনা ঘটে থাকে, অর্থাৎ একবার বিক্রিয়ক তার উপাদান তার ইলেকট্রন গেইন করবে, করে নতুন একটি মূলক সৃষ্টি করবে, অপরদিকে একটি হারিয়ে অন্য একটি মূলক সৃষ্টি করবে, তখন সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। নেক্সট, গ্রাফাইট ইজ ইউজড অ্যাজ নিউক্লিয়ার রিঅ্যাক্টর অ্যাজ কন্ট্রোলিং রড। এখানে বলা হয়েছে কারণ এই চারটি অপশনের মধ্যে এটি একমাত্র কাছাকাছি একটি অপশন, তাই জন্য গ্রাফাইটকে কন্ট্রোলিং রড বলা যেতে পারে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কন্ট্রোলিং রড সাধারণত ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের যে ফিশন রেট বা যে বিক্রিয়ার যে রেট, সেই বিক্রিয়ার রেটকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। ইহা নিউট্রনকে শোষণ করে থাকে বলে নিউট্রন পুনরায় ফিশন প্রক্রিয়ায় অংশ নিতে পারে না এবং সেক্ষেত্রে নিয়ন্ত্রিত হয়ে যায়। সাধারণত গ্রাফাইটকে কন্ট্রোল রড হিসেবে ব্যবহার করা হয় না, ইহা মডারেটর হিসেবে ব্যবহার করা হয় এবং ইহা নিউট্রনকে স্লো ডাউন করে থাকে। কন্ট্রোল রড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত
ক্যাডমিয়াম, বোরন, সিলভার, হাফনিয়াম, ইরিডিয়াম প্রভৃতি পদার্থকে। নেক্সট, ব্ল্যাক কালার অফ ওল্ড অয়েল পেন্টিং ক্যান বি ক্লিন বাই H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইডের দ্বারা ক্লিন করা হয়। ওল্ড যে অয়েল পেন্টিং গুলো তাকে বলা হয় লেড অক্সাইড। এই লেড অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন সালফাইডের যদি সংস্পর্শ ঘটে তাহলে লেড সালফাইড সৃষ্টি হয়, যেটি একটি কালো রঙের ছোপ ছোপ দাগ সৃষ্টি করে থাকে। এটি দূর করার জন্য হাইড্রোজেন পারক্সাইডকে ব্যবহার করা হয়। ব্যবহার করলে তাদের বিক্রিয়া ঘটে, বিক্রিয়া ঘটে সৃষ্টি করে লেড সালফেট। এই লেড সালফেট সেটি আবার কালার রেস্টোর করে বা পুরো অবস্থায় ফিরে যায়। নেক্সট, হুইচ ইজ দি হার্ডেস্ট মেটেরিয়াল অফ দি ফলোইং? অ্যান্সার, ডায়মন্ড। হীরা সবচেয়ে কঠিন পদার্থ হলেও কিন্তু বর্তমানে ওয়াটজাইট, বোরন নাইট্রাইট কে বেশি কঠিন বলা হয়ে থাকে। এছাড়াও সাম্প্রতিককালে হীরার তুলনায় গ্রাফিনকে অনেক বেশি কঠিন বলে মনে করা হচ্ছে, যদিও সেটি এখনো পর্যবেক্ষণের স্তরেই রয়েছে। নেক্সট, অ্যামোনিয়া গ্যাস ইজ ড্রাইড বাই ইউজিং কুইক লাইম। আজকে আমি কেমিস্ট্রির পার্ট 1 অর্থাৎ আরও পরবর্তীকালে অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে বেশ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করলাম, যতটা সম্ভব কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার চেষ্টা করলাম। তোমরা চেষ্টা করবে যাতে এর সঙ্গে আরও জিনিসটিকে টেক্সট বুক ফলো করে আরও ক্লিয়ারভাবে কনসেপ্ট তৈরি করা যায় এবং তার সঙ্গে আরও অন্যান্য তথ্য সংগ্রহ করে নিজেকে এনরিচ করা যায়, সেটা চেষ্টা করবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।